হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি রাজেশ দে, তোমাদের ফিজিক্স গাইড। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের এই চ্যানেলে। তো আমরা ক্লাস 10 ভৌতবিজ্ঞান আলো নিয়ে আলোচনা করছিলাম। এটা হচ্ছে আলোর পার্ট 5, ঠিক আছে? তো আগের ভিডিওতে আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আলোর প্রতিসরণের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আলোর প্রতিসরণ কিন্তু এখনো শেষ হয়নি। আজকের ভিডিওটা যদি হয়ে যায় তাহলে আলোর প্রতিসরণ তোমাদের পড়ানো শেষ হয়ে যাবে। যারা যারা প্রথম দেখছো এই ভিডিওটা, তাদেরকে বলবো আগের পার্টগুলো ভালো করে দেখো, তারপরেই কিন্তু আজকের ভিডিওতে আসবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আর যারা শুধুমাত্র প্রতিসরণ পড়তে এসছো, যারা প্রথম প্রতিসরণ পড়ছো, তাদেরকে বলবো আগে প্রতিসরণের আগের ভিডিওটা দেখো। আগের ভিডিওটা যদি বোঝা না হয়ে থাকে তাহলে কিন্তু সত্যি কথা কিচ্ছু বুঝতে পারবে না। ওই আগের প্রতিসরণের ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা ভিডিওটা দেখতে পারো, বা তুমি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে, তুমি আলোর প্লেলিস্ট সুন্দর করা আছে, তুমি প্লেলিস্টে যাবে, সেখান থেকে তুমি তোমার প্রয়োজন মতো ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে? আর শুধু ভিডিও দেখলে কিন্তু হবে না, তার সঙ্গে রিভিশনটাও করতে হবে। রিভিশন না হলে কিন্তু ভিডিও দেখলে বুঝতে পারবে, কিন্তু রিভিশন করলে তুমি নিজের পড়াগুলো নিজের খাতায় ভালো করে করতে পারবে। বুঝতে সবাই পারে, করতে কিন্তু সবাই পারে না, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে। যাই হোক, আগের ভিডিওতে আমরা আলোর প্রতিসরণের বেসিক আলোচনা করেছিলাম। সেইখানে আলোর প্রতিসরণ কিন্তু একবারই হয়েছিল, শুধুমাত্র একটা তল দিয়েই কিন্তু আলোর প্রতিসরণ হয়েছিল। আজকের আলোচনাতে আমরা ডাবল রিফ্র্যাকশন মেথড পড়বো, মানে এখানে আলোর প্রতিসরণ হবে কিন্তু দুবার প্রতিসরণ হবে। কি বললাম? আগের যে প্রতিসরণে আলোচনাগুলো করেছিলাম, আগের ভিডিওতে যতগুলো প্রতিসরণ করেছিলাম, সেইখানে কিন্তু আলোর প্রতিসরণ কিন্তু একটা বিভেদ তল দিয়ে হয়েছিল। আজকে যে আলোচনাগুলো করব সেইখানে আলোর প্রতিসরণ কিন্তু দুটো বিভেদ তল দিয়ে হবে। তো এটা হচ্ছে ডাবল রিফ্র্যাকশন কনসেপ্ট। ডাবল রিফ্র্যাকশন কনসেপ্টের মধ্যে তোমাদের সিলেবাসে দুটো দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে তোমার ওই আয়তাকার কাঁচ স্ল্যাব কনসেপ্ট, বা রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব কনসেপ্ট, আর একটা হচ্ছে প্রিজম কনসেপ্ট। রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব কনসেপ্ট কি, প্রিজম কনসেপ্ট কি, সেগুলো নিয়েই আজকে আমাদের আলোচনা হবে, ঠিক আছে? রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব কনসেপ্ট আর কিছুই না। এইখানে আলোকরশ্মি এমন দুটো তলের মধ্য দিয়ে প্রতিসরণ করবে, এমন দুটো তলে আলোকরশ্মির প্রতিসরণ হবে যে দুটো তল একে অপরের সঙ্গে সমান্তরাল হবে। আবার কি বলছি? এইখানে প্রথম কথা, আলোকরশ্মির দুবার প্রতিসরণ হবে। যে দুটো তলে আলোকরশ্মির প্রতিসরণ হবে সেই দুটো তল কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরালে থাকবে। এইটাই হচ্ছে গ্লাস স্ল্যাব কনসেপ্ট বা কাঁচ ফলকের কনসেপ্ট। আমি আলোচনা করব, প্রমাণ করে দেখাবো, ঠিক আছে? এই প্রমাণগুলো তোমাদের পরীক্ষাতে আসে, চিন্তা করার কোনো কারণ নেই। আবার কি বলছি, কাঁচ স্ল্যাব কনসেপ্টে আমরা কি পড়বো? আলোর প্রতিসরণ দুবার হবে। যে দুটো বিভেদ তলে আলোর প্রতিসরণ হবে সেই দুটো বিভেদ তল কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরালে থাকবে। খেয়াল করে রাখবে, এই যে এই কনসেপ্টটা না, কাঁচ ফলকের প্রতিসরণে কিন্তু আলোকরশ্মির কোনো চ্যুতি হয় না। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে প্রতিসরণে কিন্তু আলোকরশ্মির চ্যুতি হয়। এই যে ডাবল রিফ্র্যাকশন কনসেপ্ট, এই ডাবল রিফ্র্যাকশনের কনসেপ্টের মধ্যে যখন আমি কাঁচ ফলক পড়বো বা রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাবের কনসেপ্ট পড়বো, তখন দেখব যে আলোকরশ্মির কিন্তু কোনো চ্যুতি হয় না। এরপর যেহেতু চ্যুতি হচ্ছে না, তাহলে কেন চ্যুতি হচ্ছে না সেটা প্রমাণ করে আমাকে দেখাতে হবে। আর এই প্রমাণটা তোমাদের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর অবশ্যই প্রমাণটা খুবই সহজও। তাহলে সবথেকে প্রথমে আমাদেরকে করতে হবে, এই যে কাঁচ ফলকে লেখা আছে না, কাঁচ ফলকে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না, এটা আমাকে এই প্রমাণটা কিন্তু করে দেখাতে হবে। এই প্রুফটা করে দেখাতে হবে, আর এই প্রুফটা কিন্তু পরীক্ষাতে বিশাল ইম্পর্টেন্ট। এরপরে আসছি প্রিজম কনসেপ্ট। এইখানে আমি কি বললাম, যে দুবার রিফ্র্যাকশন হবে বা যে দুটো বিভেদ তলের মধ্যে আলোকরশ্মির প্রতিসরণ হবে সেই দুটো বিভেদ তল কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরালে থাকবে। প্রিজমে কিন্তু সেই ব্যাপারটা হবে না। প্রিজমে প্রিজমেও কিন্তু ডাবল রিফ্র্যাকশনই হবে, প্রিজমেও কিন্তু আলোকরশ্মির দুবার প্রতিসরণই হবে, কিন্তু যে দুটো বিভেদ তলের মধ্যে আলোকরশ্মির প্রতিসরণ হবে বা যে দুটো তলের মধ্যে আলোকরশ্মির প্রতিসরণ হবে সেই দুটো তল কিন্তু একে অপরের সঙ্গে একটা কোণ করে থাকবে। এইখানে তলগুলো কিন্তু সমান্তরালে ছিল। এই প্রিজমে কিন্তু আলোকরশ্মি যে দুটো তলে প্রতিসরণ হবে, বা দুবার তো আলোকরশ্মির প্রতিসরণ হবে, তার জন্য দুটো তল লাগবে। যে দুটো তলে আলোকরশ্মির প্রতিসরণ হবে সেই দুটো তল কিন্তু একে অপরের সাথে একটা কোণ করে থাকবে। আর এই কোণ করে থাকলেই আমার প্রিজম কনসেপ্টটা কাজে লাগে। এবং দেখা গেছে এইখানে আলোকরশ্মির চ্যুতি হয়, ওইখানে চ্যুতি হচ্ছিল না। কেন চ্যুতি হচ্ছিল না সেটা প্রমাণ করে দেখাতে হবে, বা চ্যুতি যে সত্যিকারের হচ্ছিল না সেটা প্রমাণ করে দেখাতে হবে। এইখানে কিন্তু আলোকরশ্মির চ্যুতি হবে, এবং চ্যুতির পরিমাণটা কত হবে? কত হবে? হাউ মাচ? হাউ মাচ? কত চ্যুতি হবে?
এটা কিন্তু আমাকে ক্যালকুলেট করে দেখাতে হবে। এর ক্যালকুলেশনটা কিন্তু আমাকে করতে হবে এখানে। ঠিক আছে? তো চলো একে, একে আজকের আলোচনা, আজকের প্রমাণ, আজকের ক্যালকুলেশন শুরু করছি। দেখো, সবথেকে প্রথমে আমাদেরকে একটা কাঁচের স্ল্যাব ড্র করতে হবে। এই কাঁচের স্ল্যাব, ঠিক আছে? আমি কি বলেছিলাম? এইখানে আলোক রশ্মির দুবার প্রতিসরণ হবে। আর যে দুটো বিভেদ তলের মধ্যে আলোক রশ্মির প্রতিসরণ হবে, সেই দুটো বিভেদ তল কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরালে থাকবে। দেখো, এর মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হবে, প্রতিসরণ এর মধ্যে হবে, প্রতিসরণ এর মধ্যে হবে। আর এই দুটো তল কিন্তু দেখো একে অপরের সঙ্গে সমান্তরাল। এবারে কার প্রতিসরণ হবে? অবশ্যই একটা রশ্মির প্রতিসরণ হবে। তাহলে রশ্মি একটা ড্র করতে হবে। চলো দেখো, এই হচ্ছে একটা রশ্মি এলো। যদি এই স্ল্যাবটা না থাকতো, তাহলে আলোক রশ্মি সিম্পল। যদি এই স্ল্যাবটা না থাকতো, তাহলে এই আলোক রশ্মিটা সিম্পলি এই দিকে পাস করতো, এই দিক বরাবর যেত, যেত। কিন্তু যেহেতু এখন এই স্ল্যাবটা রয়েছে, আচ্ছা আমি ধরে নিচ্ছি এই স্ল্যাবটার যে মাধ্যম বা এই স্ল্যাবটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি, তার প্রতিসরাঙ্কটা ধরে নিচ্ছি মিউ। ঠিক আছে? হুম, ধরে নিচ্ছি এর প্রতিসরাঙ্কটা হচ্ছে মিউ। এবারে আলোক রশ্মি যেহেতু এই বিন্দুতে আপতিত হয়েছে, আর এই তলের মধ্য দিয়ে যেহেতু আলোক রশ্মির প্রতিসরণটা হবে, তাহলে এখানে একটা বিভেদ তল আমাকে ড্র করতে হবে। ড্র করলাম বিভেদ তল। এবারে দেখো, আমি আগের আলোচনায় ভালো করে বলেছি আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে, তখন প্রতিসৃত আলোক রশ্মি অবশ্যই অভিলম্বের দিকে সরে যায়। তাহলে চলো আলোক রশ্মিটাকে অভিলম্বের দিকে আমি সরাই। সরালাম। এবারে দেখো, এটা আরেকটা বিভেদ দলে এসে আপতিত হলো। প্রতিসৃত রশ্মি আরেকটা বিভেদ দলে এসে আপতিত হলো। এই যে বিভেদ তলটা ছিল, এটা বায়ু আর কাঁচের বিভেদ তল ছিল। এই যে বিভেদ তলটা আছে, সেটা হচ্ছে কাঁচ আর বায়ুর বিভেদ তল আছে। এখানে আলোক রশ্মি বায়ু থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করেছে। আবার এই বিভেদ তলে আলোক রশ্মি কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করেছে। তাহলে এইখানে আবার যেহেতু রিফ্র্যাকশন হবে, তাহলে এখানে আবার আপতন বিন্দুতে আমাকে অভিলম্ব ড্র করতে হবে। চলো ড্র করি। ড্র করলাম। দিয়ে রশ্মিটা এখান থেকে আবার এদিকে বাইরে বেরিয়ে। এখন ধরে নাও এই কোণটা হচ্ছে I1, এই কোণটা হচ্ছে R1, এই কোণটা হচ্ছে R2, আর এই কোণটা হচ্ছে I2। যদি এই রশ্মি আর এই রশ্মিটা যদি সমান্তরাল হয়, সরি, যদি স্ল্যাব না থাকতো, তাহলে আলোক রশ্মিটা সোজা এই দিকে যেত। কিন্তু স্ল্যাবটা আছে বলে আমি ধরে নিয়েছি আলোক রশ্মিটা এই দিকে যাচ্ছে। আমাকে দেখাতে হবে যে আলোক রশ্মির কিন্তু কোনো চ্যুতি হয় না। যখন কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হয়, তখন কোনো চ্যুতি হয় না। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে যে কোণে এসে পড়েছিল, সেই কোণেই বেরিয়ে গেছে। আমি যদি প্রমাণ করতে পারি যে I1 কোণে যদি এসে পড়ে আর I1 কোণেই যদি বেরিয়ে যায়, তাহলে এই আলোক রশ্মির কোনো চ্যুতি হবে না, আলোক রশ্মি কোনো বাঁকাবাকি করবে না। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে I1 ইজ ইকুয়াল টু, আমাকে প্রমাণ করতে হবে যে I1 ইজ ইকুয়াল টু I2। এটা প্রমাণ করে দিলেই এটা প্রমাণিত হয়ে যাবে যে আলোক রশ্মির কিন্তু কোনো চ্যুতি হবে না। এটা আমাকে প্রমাণ করতে হবে। আমি আবার বলছি, কাঁচ ফলক কনসেপ্টটা কি? এইখানে আলোক রশ্মির দুবার প্রতিসরণ হবে। একটা এই তলে প্রতিসরণ হয়েছে, একটা এই তলে প্রতিসরণ হয়েছে।
আমাকে প্রমাণ করে দেখাতে হবে কি, যে আলোক রশ্মির কিন্তু যখন আলোক রশ্মি কাঁচফলকের মধ্য দিয়ে যখন প্রতিসৃত হয়, তখন আলোক রশ্মির কিন্তু কোনো চ্যুতি হবে না। পয়েন্ট নাম্বার 1, প্রতিসরণ দুবার হবে, একটা এই তলে একটা এই তলে। পয়েন্ট নাম্বার 2, যেহেতু আমাকে প্রুফ করে দেখাতে হবে যে আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না, তাহলে আমি যদি এটা প্রুফ করতে পারি যে যে কোণে আলোক রশ্মিটা এই তলে এসে পড়েছিল, সেই কোণেই আলোক রশ্মিটা এই তল থেকে বেরিয়ে গেছে বা আলোক রশ্মির নির্গমন হয়েছে, আমি যদি এটা প্রুফ করে দেখাতে পারি যে যে কোণে এসে পড়েছিল আলোক রশ্মিটা যে কোণ করে কাঁচফলকের মধ্যে এসে পড়েছিল, আলোক রশ্মিটা সেই কোণ করেই কাঁচফলক থেকে বাইরে বেরিয়ে গেছে, এটা যদি প্রুফ করে দেখাতে পারি, তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে যে আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না। তাই জন্য I1 = I2 আমাকে প্রুফ করে দেখাতে হবে। এবারে লক্ষ্য করে দেখো, এই তলে তো প্রতিসরণ হয়েছে, এই তলে যদি প্রতিসরণ হয় তাহলে আমি এইখানে স্নেলের সূত্র লাগাতে পারি। আর স্নেলের সূত্র কি ছিল? স্নেলের সূত্র ছিল মিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। স্নেলের সূত্র ছিল মিউ ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাই ছিল আমার স্নেলের সূত্র। এখন লক্ষ্য করে দেখো, এটা তো বায়ু মাধ্যম, তাহলে এর প্রতিসরাঙ্ক কত? মিউ ইজ ইকুয়াল টু 1। এটাও বায়ু মাধ্যম, তাহলে এরও প্রতিসরাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু 1। তাহলে এই পয়েন্টে যদি স্নেলস ল লাগাই, তাহলে μ1 ইন্টু সাইন থিটা 1, μ1 এর মান যেহেতু 1 আর থিটা 1 এর মান যেহেতু I1, তাহলে এই তলের প্রতিসরণের ক্ষেত্রে, বা লিখে দাও যে এই বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে, আমি ইংরেজিতে লিখছি, আচ্ছা ছাড়ো, এটা স্নেলস ল। ফর রিফ্র্যাকশন at point A, এই বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র থেকে পাই 1 ইন্টু সাইন I1 ইজ ইকুয়াল টু, আবার এইখানে স্নেলের সূত্র লাগাও, μ2 ইন্টু সাইন থিটা 2। μ2 এর মান কত? মিউ। সাইন থিটা 2 এর মান কত? থিটা 2 এর মান কত? R1। তাহলে এটা হয়ে গেল সাইন R1। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমার হয়ে গেল 1 নাম্বার সমীকরণ। এই সমীকরণটা আমার হয়ে গেল 1 নাম্বার সমীকরণ। কি বললাম বুঝতে পারলে? এই বিন্দুতে আমি স্নেলের সূত্র লাগিয়েছি, μ1 ইন্টু সাইন থিটা 1, μ1 এর মান হচ্ছে 1, থিটা 1 এর মান হচ্ছে I1, তাহলে 1 ইন্টু সাইন I1 ইজ ইকুয়াল টু μ2 সাইন থিটা 2। μ2 এর মান হচ্ছে মিউ, তাই মিউ লিখেছি। থিটা 2 এর মান হচ্ছে R1, তাই জন্য মিউ ইন্টু সাইন R1। এবারে সেম জিনিসটা আমি প্রয়োগ করব এই বি বিন্দুর ক্ষেত্রে। বি বিন্দুতেও আলোক রশ্মির মানে বি বিন্দু থেকে আলোক রশ্মির প্রতিসরণ হয়েছে, তাহলে সেম জিনিসটা আমি এখানে লিখছি। এটা শুধু বি করে দিই। কি লিখবো? μ1 ইন্টু সাইন থিটা 1, μ1 এর মান কত এখানে? মিউ ইন্টু, আচ্ছা একটা কথা বলে দিই, তুমি লক্ষ্য করে দেখো, এটা আর এটা সমান্তরাল। যেহেতু এই দুটো তল একে অপরের সঙ্গে সমান্তরাল, যেহেতু এই তলটা আর এই তলটা যেহেতু একে অপরের সঙ্গে সমান্তরাল, তাই জন্য এই দুটো তলের মধ্য দিয়ে যে অভিলম্বটা আমি ড্র করেছি, সেগুলোও তো আমার একে অপরের সঙ্গে সমান্তরাল হবে। এবারে লক্ষ্য করে দেখো, এটা ভেদকের মতো কাজ করছে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। আমি বলতেই পারি যে R1 ইজ ইকুয়াল টু R2 হবে, ইউজিং দ্য কনসেপ্ট অফ একান্তর কোণ। তাহলে R2 ইজ ইকুয়াল টু R1 আমি লিখতেই পারি। আপাতত আমি সাইন R2 লিখি, সাইন R2 ইজ ইকুয়াল টু μ2 মানে 1 ইন্টু
সাইন i2। এইভাবে স্নেলের সূত্র কিভাবে লাগাতে হয় সেটা কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এবারে যেহেতু r2 ইজ ইকুয়াল টু r1, তাহলে লিখতে পারি মিউ ইন্টু সাইন r1 ইজ ইকুয়াল টু 1 ইন্টু সাইন i2। এটা হয়ে গেল আমার ইকুয়েশন নাম্বার 2। এটা হয়ে গেল আমার ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 আর 2 কে আমি কম্বাইন করে লিখতে পারি 1 ইন্টু সাইন i1, 1 ইন্টু সাইন i1 is equal to mu into sin is equal to mu into sin r1। আবার mu into sin r1 মানেই হচ্ছে 1 into sin i2, 1 into sin i2। তাহলে এই যে এটা আর এই যে এটা, এইখান থেকে আমি লিখতে পারি i1 is equal to i2। এইখান থেকে আমি লিখতে পারি i1 is equal to i2। আর এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, প্রুভড। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে সমান্তরাল কাঁচ স্ল্যাবের মধ্য দিয়ে যখন আলোক রশ্মির প্রতিসরণ হয় তখন কিন্তু কোনো চ্যুতি হয় না। চ্যুতি যদি না হয়ে থাকে তাহলে এখানে কি হয়? এখানে কিন্তু আলোক রশ্মির পার্শ্ব সরণ হয়। এখানে কিন্তু আলোক রশ্মির পার্শ্ব সরণ হয়। আর সেই পার্শ্ব সরণটা কত হয়? এই যে এইটি হচ্ছে পার্শ্ব সরণ। এই প্রমাণটা কিন্তু ক্লাস 12-এ আছে উচ্চ মাধ্যমিকেরদের জন্য, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়ো তাদের কিন্তু এই প্রমাণটা আছে উচ্চ মাধ্যমিকে। কিন্তু এই প্রমাণটা কিন্তু ক্লাস 10-এও করা যায়। তুমি যদি ত্রিকোণমিতি ভালো করে বোঝো তাহলে এই প্রমাণটা ক্লাস 10-এও করা যায়। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি এই প্রমাণটা ক্লাস 10-এ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কেন বেকার 12-এ বেকার চাপ বাড়াবে? এই ভিডিওতে আমি এই প্রমাণটা করে দেখাবো না। আগে মাধ্যমিকের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়ছো তাদের জন্য মোটামুটি আগে এগুলো কাভার করে দিই। তারপরে যে এক্সট্রা কনসেপ্টগুলো ক্লাস 10-এ জানলে তোমাদের সুবিধা হবে, যে ইন্টার পয়েন্ট অফ ভিউ থেকে বা 11-12-এ একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, মানে যারা 11-12-এ একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পেতে চাও তাদের জন্য ছোটো ছোটো ভিডিও আমি মাধ্যমিকটা শেষ করে পরে আমি আস্তে আস্তে এই প্লেলিস্টে আপলোড করতে থাকবো। তোমরা তোমাদের প্রয়োজন মতো যাদের ইচ্ছে লাগবে, যাদের ইচ্ছে করবে দেখতে, তারা দেখে নেবে, এখনই করে নিতে পারো। আর যাদের মনে হবে না এখন এত চাপ নিয়ে লাভ নেই, পরে করবো, তো পরে করবে, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু আমার কাজটা করে রাখবো। তাহলে আমি কি বললাম? এই যে কাঁচ স্ল্যাবের মধ্য দিয়ে আলোক রশ্মির কিন্তু কোনো চ্যুতি হয় না। এইখানে কিন্তু আলোক রশ্মির পার্শ্ব সরণ হয়। চ্যুতি হয় না সেটা কিন্তু মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। আর পার্শ্ব সরণ যে হচ্ছে সেই পার্শ্ব সরণের মানটা কত হয় সেটা কিন্তু ক্লাস 12-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু এই প্রমাণটা ক্লাস 10-এও করানো যায় যদি তুমি ত্রিকোণমিতি ভালো করে জানো। আর ত্রিকোণমিতি অনেকের এখনো হয়নি, অনেকের হয়তো হয়ে গেছে। তো আমি কিন্তু এই প্রমাণটা ক্লাস 10-এই করাবো। আগে মাধ্যমিকটা শেষ করে দিয়ে তারপরে আমি করাবো, ঠিক আছে? চলো নেক্সট। হ্যাঁ, এবারে কি বললাম? মোটামুটি কাঁচ ফলক থেকে বুঝতে পারলাম যে আলোক রশ্মির চ্যুতি হবে না। এবারে আমি প্রিজম কনসেপ্টটা পড়বো। দেখো আমি কি বলেছিলাম, প্রিজমেও কিন্তু আলোক রশ্মির দুবার প্রতিসরণ হবে। যে দুটো তলের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হচ্ছে সেই দুটো তল কিন্তু একে অপরের সঙ্গে একটা কোণ করে থাকবে। এইখানে কাঁচ ফলকে কি হলো, এই দুটো তলের মধ্যে আলোক রশ্মির প্রতিসরণ হয়েছিল এবং এই দুটো তল কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরাল ছিল। এই দুটো তল কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরাল ছিল। এই দুটো তলের মধ্যে কিন্তু কোনো কোণ ছিল না। এবারে যখন প্রিজম পড়ছি তখন এই দুটো তল নিজেদের মধ্যে একটা কোণ করে থাকবে। এই দুটো তল নিজেদের মধ্যে একটা কিন্তু কোণ করে থাকবে। আর এই কনসেপ্টটাকেই বলা হয় প্রিজম কনসেপ্ট। এখন তোমাদের অনেকের মাথায় ধারণা রয়েছে প্রিজম মানেই হয়তো ত্রিভুজ হবে। প্রিজম মানে কিন্তু ত্রিভুজ নয়। কাঁচ ফলকটাও প্রিজমের মতো অ্যাক্ট করতে পারে। আচ্ছা, এই সমস্ত কথা আমি একটু পরে বলছি, আগে তোমাদের বইয়ে যেটা আছে সেটা একটু করে দিই। দেখবে প্রিজম মানে তোমাদের বইয়ে একটা এরকম ত্রিভুজ আঁকা আছে, ঠিক আছে? এটা এরকম ত্রিভুজ আঁকা আছে। এটা হচ্ছে একটা প্রতিসরক তল, মানে এই তলে প্রতিসরণ হবে, আবার এই তলে প্রতিসরণ হবে। আর এই দুটো তল নিজেদের মধ্যে একটা কোণ করে আছে।
যে কোণটাকে প্রতিসারক কোণ বলে বা এটাকে অ্যাঙ্গেল অফ প্রিজম বলে। এই দুটো প্রতিসারক তল একে অপরের সঙ্গে কোণ করে থাকবে। কোণ করে থাকবে না কোথায়? না কাঁচের ফলক কনসেপ্টে বা গ্লাস স্ল্যাব কনসেপ্টে। যখনই প্রতিসারক তল একে অপরের সঙ্গে কোনো একটা কোণ করে থাকবে সেখানেই আমার প্রিজম কনসেপ্ট লাগছে। আর এই দুটো প্রতিসারক তল বা যে দুটো প্রতিসারক তলের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হবে সেই দুটো প্রতিসারক তল পরস্পরের সঙ্গে যে কোণ করে থাকে সেটাকে প্রতিসারক কোণ বলে। কি কোণ বলে? প্রতিসারক কোণ বলে। এই A ইজ ইকুয়াল টু হচ্ছে, এটাকে লিখতে পারি অ্যাঙ্গেল অফ প্রিজম বা এটাকে লেখা যেতে পারে প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ লিখতে পারো। এবারে প্রতিসরণ তো হবে, কার প্রতিসরণ হবে? আলোক রশ্মির প্রতিসরণ হবে। তো চলো রশ্মি ড্র করা যাক। এক সেকেন্ড ধরো। আলোক রশ্মিটা এইদিকে এসে পড়েছিল, এই দিক দিয়ে গেল, এইদিকে গেল। আমি রশ্মির সাইন অ্যারোটা দিতে ভুলে গেছিলাম। আলোক রশ্মি এইদিকে এসে পড়লো। এবারে এখানে যদি প্রতিসরণ হয় তাহলে এখানে আমাকে লম্ব ড্র করতে হবে। চলো লম্ব ড্র করেছি। দেখো এটা হচ্ছে বায়ু মাধ্যম, তাহলে এই মাধ্যমের প্রতিসরণ কত হবে? এটা হচ্ছে বায়ু মাধ্যম, তাহলে এর প্রতিসরণ কত হবে? 1। এটা হচ্ছে প্রিজমটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি, জেনারেলি প্রিজমটা কাঁচ দিয়ে তৈরি হয়, অনেক সময় জল দিয়েও তৈরি হয়। প্রিজমটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি ধরে নিচ্ছি তার প্রতিসরাঙ্কটা হচ্ছে মিউ। এইখানে মিউ ইজ ইকুয়াল টু 1 ধরে নাও, এইখানে মিউ ইজ ইকুয়াল টু 1 ধরে নাও। যেহেতু আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসেছে, যেহেতু আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসেছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসেছে মানে মিউ এর মানটা বেড়েছে। আর স্নেলের সূত্র কি বলছে? মিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। স্নেলের সূত্র কি বলছে? মিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসেছে অর্থাৎ মিউ এর মানটা আমার বেড়েছে। তাহলে সাইন থিটার মানটা কি হবে? সাইন থিটার মানটা কমবে। অর্থাৎ থিটার মানটা কি হবে? অবশ্যই থিটার মানটাও কমবে। তাহলে এইখানে আলোক রশ্মি অভিলম্বের দিকে ঝুঁকে যাবে, আলোক রশ্মিটা অভিলম্বের দিকে ঝুঁকে যাবে। আবার দেখো, আবার এইখান থেকে আলোক রশ্মির প্রতিসরণ হবে, তাহলে এখানে আরেকটা লম্ব ড্র করলাম। এখানে আবার আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করেছে। এই বিভেদ দলে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করেছে। তাহলে এখানে মিউ এর মানটা কি হয়েছে? কমেছে। এখন কি হয়েছে? মিউ এর মানটা কমেছে। তাহলে স্নেলের সূত্র অনুসারে সাইন থিটার মানটা কি হবে? বাড়বে। তাহলে থিটার মানটা কি হবে? বাড়বে। এটা কখন হয়? এটা হয় যখন আলোক মিউ এর মানটা বেড়েছে মানে কি হয়? যখন আলোক রশ্মি লঘু মাধ্যম অর্থাৎ রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যখন প্রবেশ করে। এখানে মিউ এর মানটা কমেছে অর্থাৎ আলোক রশ্মি যখন ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যখন প্রবেশ করে। থিটার মানটা বাড়বে অর্থাৎ এইখানে আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এখানে আলোক রশ্মি অভিলম্বের থেকে এরকম করে দূরে সরে যাবে। ঠিক আছে? তাহলে আলোক রশ্মি এইদিকে এসেছিল, দিয়ে এইদিকে গেল, দিয়ে এইদিকে গেল। এবারে দেখো এখানে আপতন কোণ হচ্ছে এটা I1, এখানে প্রতিসরণ কোণ এটা হচ্ছে R1, এইখানে প্রতিসরণ এখানে আপতন কোণ হচ্ছে R2, আর এইখানে নির্গমন কোণ হচ্ছে I2।
কি বললাম বুঝতে পারলে? আপতন কোণ হচ্ছে I1, প্রতিসরণ কোণ হচ্ছে R1, এই বিভেদ দলে আলোক রশ্মি এসে পড়েছে, তাহলে আপতন কোণ হচ্ছে R2, আর এইখান থেকে আলোক রশ্মি বেরিয়েছে বলে এখানে নির্গমন কোণ হচ্ছে I2। বোঝা গেছে? সাপোজ করো যদি 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 আমার এই প্রিজম না থাকতো, তাহলে আলোক রশ্মি স্ট্রেট এই দিকে চলে যেত, কিন্তু প্রিজমটা আছে বলে আলোক রশ্মিটা এই দিকে গেছে। তার মানে চ্যুতিকোণটা কোথায়? চ্যুতিকোণটা কোথাও না কোথাও এটা চ্যুতিকোণ ডেল্টা। প্রিজম না থাকলে আলোক রশ্মি সোজা এইদিকে চলে যেত, প্রিজমটা আছে বলে আলোক রশ্মি এইদিকে গেছে। তাহলে না থাকলে কোথায় যেত? এইদিকে যেত। এখন কোথায় গেছে? আছে বলে কোথায় গেছে? এইদিকে গেছে। তাহলে কোথায় যেত আর কোথায় গেছে, এদের মধ্যবর্তী কোণটা কত? এদের মধ্যবর্তী কোণটা ডেল্টা, আর এটাই চ্যুতিকোণ। এবারে আমি দাঁড়াও, রিভিশন আর কি। দেখো, একবার প্রতিসরণ, প্রথমবার প্রতিসরণ যখন হলো তখন এটা ছিল আমার চ্যুতিকোণ। যখন প্রথমবার যখন প্রতিসরণ হয়েছিল তখন চ্যুতিকোণ ছিল এটা। দ্বিতীয়বার যখন প্রতিসরণ হলো তখন চ্যুতিকোণ হয়ে গেছে এটা। কি বলছি বুঝতে পারছো? প্রথমবার যখন প্রতিসরণ হলো তখন চ্যুতিকোণ ছিল এটা, কারণ এটা যদি I1 হয়, যাওয়া উচিত ছিল এই দিক দিয়ে, কিন্তু গেছে এই দিক দিয়ে, তাহলে প্রথমবার চ্যুতিকোণ ছিল Δ1। এখন আলোক রশ্মির, দেখো দাঁড়াও আমি একটু অন্য পেন দিয়ে আঁকছি। এইখানে যখন প্রতিসরণ হয়েছে আলোক রশ্মির যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, কিন্তু আলোক রশ্মি গেছে এই দিক বরাবর, তাহলে এইটা তখন চ্যুতিকোণ। আর বেসিক্যালি এই কোণটা মানেই তো এই কোণটা বিপ্রতীপ কোণ, বুঝতে পারছো তো? এই কোণটা মানেই তো এই কোণটা। যদি এই তল না থাকতো প্রিজমটা সোজা এইদিকে বেরিয়ে যেত, প্রিজমটা আছে, এই তলটা আছে বলে আলোক রশ্মি এইদিকে গেছে, তাহলে এইটি হচ্ছে আমার কি চ্যুতিকোণ। আর এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান বিপ্রতীপ কোণ হিসাবে। তাহলে এখন দ্বিতীয়বার প্রতিসরণের জন্য যে চ্যুতিটা হলো সেটা Δ2, এটা হলো। এবারে তুমি যদি এই ত্রিভুজটা লক্ষ্য করো, দেখো আমি কিন্তু পরীক্ষায় লেখার মতো প্রমাণটা করাচ্ছি না, জাস্ট আমি বোঝাচ্ছি। PQRS ত্রিভুজ এই ত্রিভুজ থেকে পাই, ওই ত্রিভুজ থেকে পাই, ওটা কিন্তু তোমরা নিজেরা করে নিতে পারবে। আমি বোঝাচ্ছি, দেখো এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটাতে দেখতে পাচ্ছ বহিস্থ কোণ হচ্ছে এটা, আর বিপরীত দুটো অন্তস্থ কোণ হচ্ছে এটা। আর আমরা জানি কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ কোণ বিপরীত দুটো অন্তস্থ কোণের যোগফলের সঙ্গে সমান হয়। তাহলে আমি লিখতে পারি, ডেল্টা ইজ ইকুয়াল টু Δ1 প্লাস Δ2। এখন Δ1 ইজ ইকুয়াল টু কত হবে? Δ1 ইজ ইকুয়াল টু, যারা আগের ক্লাস ভালো করে করেছো তারা ইজিলি জানবে যে আমি বিগ মাইনাস স্মল করে করি, আমি I মাইনাস আর বা R মাইনাস I করে করি না। সিম্পল, দেখো I1 বড় R1 ছোট, তাহলে অবশ্যই বড় মাইনাস ছোট, তাহলে I1 মাইনাস R1 হবে। তাই জন্য Δ1 কে আমি I1 মাইনাস R1 করেছি।
আচ্ছা, ডেল্টা টু কত? অবশ্যই বিগ মাইনাস স্মল, বড়কে I2, ছোটকে R2, তাহলে I2 মাইনাস R2 হবে, প্লাস এটা করে দিয়েছি, প্লাস এটা করে দিয়েছি I2 মাইনাস R2। তাহলে নেট ডেল্টা, নেট ডেল্টা, নেট যে ডেল্টাটা পেলাম সেটা কত হচ্ছে? আই গুলোকে এক কাছে করছি, I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এইটা একটা ভালো ইকুয়েশন যেটা আমার বরাবর কাজে লাগবে, ঠিক আছে? এবারে তুমি এই চতুর্ভুজ থেকে আসো, এই চতুর্ভুজটাতে আসো। তুমি এই চতুর্ভুজকে দেখতে পাচ্ছ? এই চতুর্ভুজে দেখো, এইটা হচ্ছে আমার লম্ব, এই কোণটা আমার লম্ব, এটাও আমার লম্ব, কারণ আমি তো অভিলম্ব ড্র করেছিলাম। একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। তার মধ্যে এটা এটা দুজনেই লম্ব, তাহলে এই 90 আর এই 90 180 এ নিল। বাকি পড়ে থাকছে অ্যাঙ্গেল এ, আর এটাকে আমি সাপোজ করো ও নাম দিচ্ছি। তাহলে এই দুটো যদি এই দুজনে যদি 180 নিয়ে নেয়, তাহলে এই দুজন যে পড়ে আছে তারা 180 নেবে। তাহলে এই চতুর্ভুজ থেকে পাই, তুমি নাম দেবে পি কিউ আর এস বা এবিসিডি, যা খুশি নাম দেবে। এই চতুর্ভুজ থেকে পাই, এই যে বড় চতুর্ভুজটা দেখছো, এই যে বড় চতুর্ভুজটা দেখছো, এই চতুর্ভুজ থেকে পাই দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি, সরি 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ও ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবারে দেখো, তুমি এই ত্রিভুজটাতে এসো, এই ত্রিভুজটাতে এসো, এই ত্রিভুজটাতে এসো। দেখো এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। তাহলে R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল ও, R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল ও ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। তুমি যদি এখন এই দুটো ইকুয়েশনকে তুলনা করো, তাহলে তুমি ইজিলি দেখতে পাবে, এই যে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 হচ্ছে না? তাহলে এইখান থেকে তুমি আরেকটা ফার্দার ইকুয়েশন পাচ্ছ যে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। এই যে ইকুয়েশনটা তুমি পড়ছো, এই ইকুয়েশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ইকুয়েশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল থাকে যেন। এই ইকুয়েশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল থাকে যেন। এবারে তুমি R1 প্লাস R2 এর মানটা যদি এইখানে বসিয়ে দাও, এই মানটাকে যদি তুমি এইখানে যদি পুট করে দাও, তাহলে মোট চ্যুতিকোণ ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, প্রমাণিত হয়ে গেল। এইটাই আমার চ্যুতিকোণের রাশিমালা, এটাই হচ্ছে আমার মোট চ্যুতিকোণের রাশিমালা। এটাই হচ্ছে আমার মোট চ্যুতিকোণের রাশিমালা। কোনো একটা নির্দিষ্ট প্রিজমের জন্য মোট চ্যুতিকোণের রাশিমালা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে I1টা হচ্ছে আপতন কোণ, যেখানে I1টা হচ্ছে আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ। আমি ইংরেজিতে লিখলাম, তুমি বাংলায় লিখবে। I2 হচ্ছে অ্যাঙ্গেল অফ এমার্জেন্স বা নির্গমন কোণ, এটা হচ্ছে নির্গমন কোণ। আর এই মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম বা প্রিজমের প্রতিসারক তল দুটো একে অপরের সঙ্গে যে কোণ করবে সেটাকে আমি অ্যাঙ্গেল অফ প্রিজম বলবো, ঠিক আছে? এবারে একটা কথা বলো, আলোক রশ্মি যে পথ বরাবর এসেছিল সেই পথ বরাবরই ব্যাক করতে পারে। আমি আলোক রশ্মিকে এই দিক বরাবর ফেলেছিলাম, যদি আমি আলোক রশ্মিকে
এই দিক বরাবর যদি ফেলতাম আলোক রশ্মিকে, তাহলে অবশ্যই আলোক রশ্মিটা এই পাত বরাবরই ব্যাক করতো। কি বললাম বুঝতে পারছো? এখন আপতন কোণ হচ্ছে I1, যদি আলোক রশ্মিকে আমি এই দিক বরাবর ফেলতাম তাহলে অবশ্যই আলোক রশ্মি তার পাথটাকে রিট্রেস করতো, যে দিক বরাবর এসেছিল এই দিক বরাবরই ব্যাক করতো, যদি আমি আলোক রশ্মিটাকে এই দিক বরাবর ফেলতাম। যদি আলোক রশ্মিটাকে এই দিক বরাবর ফেলতাম তাহলে আপতন কোণ এখন I2 হয়ে যেত, নির্গমন কোণ I1 হয়ে যেত। আমি কনসেপ্টটা আরেকবারটি বলছি। নর্মাল ক্ষেত্রে কি হয়েছে যে আলোক রশ্মি এই দিকে পড়েছে, প্রতিসৃত হয়েছে, দিয়ে এই দিকে বেরিয়েছে, আপতন কোণ হয়ে গেছে I1 আর নির্গমন কোণ হয়ে গেছে I2। যদি আলোক রশ্মিটাকে আমি এই দিকে ফেলতাম তাহলে আলোক রশ্মিটা এই পাত বরাবর বেরোতো, তাহলে এইটা হয়ে যেত আপতন কোণ আর এটা হয়ে যেত নির্গমন কোণ। তুমি এবারে লক্ষ্য করে দেখো, এটা আপতন কোণও হতে পারে, নির্গমন কোণও হতে পারে, ডিপেন্ড অন রশ্মিটা তুমি কোন দিকে ফেলছো। আবার এটাও আপতন কোণ হতে পারে, নির্গমন কোণ হতে পারে, ডিপেন্ড করছে রশ্মিটা তুমি কোন দিকে ফেলছো। আর কোনো একটা নির্দিষ্ট প্রিজমের জন্য এ এর মানটা কনস্ট্যান্ট, কোনো একটা নির্দিষ্ট প্রিজমের জন্য এ এর মানটা কনস্ট্যান্ট। তাহলে তুমি দেখো ডেল্টা এর কোনো একটা নির্দিষ্ট মান, চ্যুতি কোণের একটা নির্দিষ্ট মান আমি আপতন কোণের দুটো মানের জন্য পেতে পারি। একটা হচ্ছে I1 এর জন্য পেতে পারি, একটা হচ্ছে I2 এর জন্য পেতে পারি। যদি I1 কোণে ফেলি তাহলে নির্গমন কোণ I2 হবে, তখন চ্যুতি কোণ ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ হবে। যদি আমি I2 কোণে আপতিত করি রশ্মিটাকে, তখনও নির্গমন কোণ I1 হবে, তখনও ডেল্টা ইজ ইকুয়াল টু, তখন আমার ডেল্টা ইজ ইকুয়াল টু I2 প্লাস I1 মাইনাস এ হবে। কেন? কারণ I2 তখন আমার আপতন কোণ হয়ে যাবে, I1 আমার নির্গমন কোণ হয়ে যাবে, আর একটা নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট। তাহলে আমার বলার বক্তব্য, আমি চ্যুতি কোণের কোনো একটা নির্দিষ্ট মান পাবো আপতন কোণের দুটো মানের জন্য। এটা একটু হাইয়ার লেভেলের জিনিস, কিন্তু যেহেতু এইখানে আছে আমি তোমাকে বলে দিচ্ছি। মাধ্যমিকের জন্য প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই কথাটা যেটা বললাম সেটা ভালো করে বোঝো, যে চ্যুতি কোণের কোনো একটা নির্দিষ্ট মান আপতন কোণের দুটো মানের জন্য পেতে পারি। একটা হচ্ছে I1 এর জন্য, একটা হচ্ছে I2 এর জন্য, একটা হচ্ছে আপতন কোণের জন্য, একটা হচ্ছে নির্গমন কোণের জন্য। বোঝা গেছে? এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে যে চ্যুতি কোণের কোনো নির্দিষ্ট মান আমি দুটো মানের জন্য পেতে পারি, একটা হচ্ছে I1 এর জন্য, একটা হচ্ছে I2 এর জন্য। এই কনসেপ্টটা একটু পরে আমার কাজে আসবে, ঠিক আছে? আপাতত এটা লেখো। হ্যালো, আই হোপ তোমরা এতটা ভালো করে বুঝতে পেরেছো। এবারে রিভাইজ করো, খাতাটা খুলে রিভাইজ করো, তারপরে নেক্সট দেখবে। রিভাইজ না করলে কিন্তু হবে না, ঠিক আছে? যা যা পড়িয়েছি, প্রথমে কি কি পড়ালাম? প্রথমে আমি ডাবল রিফ্র্যাকশন কনসেপ্ট পড়ালাম, তারপরে বোঝালাম গ্লাস স্ল্যাব মানে কি, গ্লাস স্ল্যাবে আমরা কি হয়, এখানে আলোক রশ্মির দুবার প্রতিসরণ হয় এবং প্রতিসারক তল দুটো একে অপরের সঙ্গে সমান্তরালে থাকে। তারপরে পড়লাম যে প্রিজমে কি হয়, এখানেও আলোক রশ্মির দুবার প্রতিসরণ হয়, কিন্তু প্রতিসারক তল দুটো একে অপরের সঙ্গে একটা নির্দিষ্ট কোণ করে থাকে। আমি দেখলাম যে কাঁচ স্ল্যাবে কি হচ্ছে, আলোক রশ্মির চ্যুতি হচ্ছে না সেটা প্রমাণ করে দেখালাম অঙ্কের মাধ্যমে। তারপরে প্রিজমে দেখলাম যে আলোক রশ্মির চ্যুতি হচ্ছে এবং চ্যুতির মানটা কত হচ্ছে সেটা ক্যালকুলেশন করে দেখালাম। এটা কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে? এবারে কি আছে দেখো, এতটা রিভাইজ হয়ে গেলে নেক্সট যেটা তোমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে প্রিজমে ন্যূনতম চ্যুতিকোণের শর্ত নির্ণয় করো। আমাকে প্রিজমে ন্যূনতম চ্যুতিকোণটা বের করতে হবে। দেখো, আমরা এইমাত্র দেখলাম চ্যুতিকোণের রাশিমালা ডেল্টা ইজ ইকুয়াল টু কত হয়। আমরা দেখলাম চ্যুতিকোণের রাশিমালা ডেল্টা ইজ ইকুয়াল টু হয় I1 প্লাস I2 মাইনাস এ। এটা হচ্ছে আমার চ্যুতিকোণের রাশিমালা। এবারে I1টা কি ছিল? আপতন কোণ। I2টা কি ছিল? নির্গমন কোণ। এবারে আমি চাইছি চ্যুতিকোণ ন্যূনতম হোক, আমি চাইছি চ্যুতিকোণ আমার
ন্যূনতম হোক। আমি চাইছি চ্যুতিকোণ আমার ন্যূনতম হোক। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু মিনিমাম কখন হবে? ডেল্টা ইজ ইকুয়াল টু মিনিমাম তখনই হবে, দেখো কোনো একটা নির্দিষ্ট প্রিজমের জন্য এর মানটা তো কনস্ট্যান্ট, আমি এর মানটাকে কিন্তু কমা বাড়া করতে পারবো না। তাহলে ডেল্টাকে মিনিমাম করতে গেলে I1 প্লাস I2 এটাকে আমার মিনিমাম করতে হবে। এখন I1 প্লাস I2 এটাকে লেখা যেতে পারে রুট আন্ডার I1 তার হোল স্কোয়ার প্লাস রুট আন্ডার I2 তার হোল স্কোয়ার। এবার এটাকে লেখা যেতে পারে রুট আন্ডার I1, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab হয়, আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab হয়। আমি কিন্তু এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র লাগাবো। এটা স্কোয়ার প্লাস 2 ইন্টু প্লাস 2 ইন্টু রুট আন্ডার I1 ইন্টু রুট আন্ডার I2। এবারে দেখো এইটাকে যদি মিনিমাম করতে হয় তাহলে এইটাকে আমার মিনিমাম করতে হবে, আর এইটা মিনিমাম তখনই হবে যখন I1 ইজ ইকুয়াল টু I2 হবে। অনেক ছেলে মেয়ে ভুল করে এটাকে মাইনাস না করে প্লাস করবে, এটাকে প্লাস না করে মাইনাস করবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab করে দেবে। এখন ওইটাকে তো আমি জিরো করতে পারবো না, আর I1 প্লাস I2 তার হোল স্কোয়ারকেও জিরো করতে পারবো না। তাহলে I1 প্লাস I2 নেগেটিভ, মানে I1 প্লাস I2 জিরো করলে I1 ইজ ইকুয়াল টু মাইনাস I2 চলে আসতো, মানে অ্যাঙ্গেলগুলো নেগেটিভ হয়ে যেত, যেটা কিন্তু পসিবল নয়। এই জায়গাটা খেয়াল রাখবে। আমি যদি এটাকে দেখো, আমি যদি এটাকে আমি তো এভাবেও করতে পারতাম যে রুট আন্ডার I1 প্লাস রুট আন্ডার I2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট আন্ডার I1 রুট আন্ডার I2, এটা করতেই পারতাম। কিন্তু এইটাকে আমি যদি জিরো করি, এটা তো জিরো করা পসিবলই নয়, তাহলে এইটাকে আমাকে জিরো করতে হতো। এটাকে যদি জিরো করি তাহলে I1 ইজ ইকুয়াল টু মাইনাস I2 হয়ে যাবে। অত কিছু করতে যাবে না, খেয়াল রাখবে এটা কিন্তু ভুল হবে। খেয়াল করবে এটা কিন্তু ভুল হবে, এটা কিন্তু করবে না, এটা কিন্তু করতে যাবে না, এটা কিন্তু করতে যাবে না। কি বললাম বুঝতে পারলে? তুমি এটাই করবে। তাহলে চ্যুতিকোণ ন্যূনতম তখনই হবে যখন I1 ইজ ইকুয়াল টু I2 হবে। তাহলে ডেল্টা মিনিমামের যে এক্সপ্রেশন বেরোবে, ডেল্টা মিনিমামের যে এক্সপ্রেশন বেরোবে, আচ্ছা I1 ইজ ইকুয়াল টু I2, তো এটাকে আমি I সাপোজ করলাম, এটাকে আমি ধরে নিলাম। I1 ইজ ইকুয়াল টু I2 ইজ ইকুয়াল টু I ধরে নিলাম। তাহলে ডেল্টা মিন ইজ ইকুয়াল টু হবে I1টাকেও I লিখলাম, I2টাকেও I লিখলাম, দিয়ে মাইনাস এ করলাম, দিয়ে এটা হয়ে গেল 2I মাইনাস এ, 2I মাইনাস এ। এটাই হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণের শর্ত, এটাই হচ্ছে আমার ন্যূনতম চ্যুতিকোণের শর্ত। কি বললাম বুঝতে পারলে? এটাই হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণের শর্ত। এইখানে ঘটনাটা কি হচ্ছে দেখো, আমি আগের আলোচনায় তোমাদেরকে দেখালাম যে চ্যুতিকোণের মান, চ্যুতিকোণের কোনো একটা নির্দিষ্ট মান আপতন কোণের দুটো মানের জন্য পেতে পারি, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2। আমি তোমাদেরকে বললাম যে চ্যুতিকোণের কোনো নির্দিষ্ট মান আপতন কোণের দুটো মানের জন্য পেতে পারি, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2। এইখানে আবার যেটা দেখলাম সেটা হচ্ছে চ্যুতিকোণ ন্যূনতম তখনই হবে যখন I1 ইজ ইকুয়াল টু I2 হবে, আর চ্যুতিকোণের সেই সর্বনিম্ন মানটা ডেল্টা মিন ইজ ইকুয়াল টু I প্লাস I মাইনাস এ, অর্থাৎ 2I মাইনাস এ হবে। বোঝা গেছে? এবারে তোমাকে যেটা বুঝতে লাগবে সেটা হচ্ছে আপতন কোণের সঙ্গে চ্যুতিকোণের গ্রাফটা কি হবে, এই গ্রাফটা তোমাকে বুঝতে হবে। এই গ্রাফটা কি হবে দেখো,
এই গ্রাফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই গ্রাফটা হয় না, এই গ্রাফটা দেখতে এরকম টাইপের গ্রাফটা দেখতে হয়। গ্রাফটা দেখতে কিন্তু এরকম টাইপের হয়। তোমাদের বইয়ে গ্রাফটা কিন্তু এরকম দেওয়া আছে, তোমাদের বইয়ে গ্রাফটা কিন্তু এরকম দেওয়া আছে, তোমাদের বইয়ে গ্রাফটা এরকম দেওয়া আছে, তোমরা এটাও করতে পারো, কিন্তু অ্যাকচুয়াল গ্রাফটা কিন্তু এরকমই হয়। তোমরা এটাই করবে, এটা করতে যাবে না, কারণ বইয়ে যেহেতু এটা দেওয়া আছে, স্যার ম্যাডাম কিন্তু এটাতে রাইট দেবে। কিন্তু অ্যাকচুয়াল গ্রাফ এরকম হয়, তাই জন্য আমি এটাকে প্রেফার করি। নাম্বার পাওয়ার ব্যাপার তো আমার নেই, নাম্বার তোমাকে পেতে হবে, তুমি এই গ্রাফটাই করবে। ঠিক আছে, এটা হচ্ছে চ্যুতিকোণ ডেল্টা, এইদিকে প্রকাশ করব চ্যুতিকোণ ডেল্টাকে, এইদিকে প্রকাশ করব আপতন কোণ আইকে, এইদিকে প্রকাশ করব আপতন কোণ আইকে। তুমি লক্ষ্য করে দেখো চ্যুতিকোণের মান ন্যূনতম কোথায় হচ্ছে? চ্যুতিকোণের মান মিনিমাম এইখানে হচ্ছে। এটা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু মিনিমাম, আর এই সময়ে আপতন কোণ আর নির্গমন কোণের মানটা সমান হয়। আর আমি তোমাদেরকে এখানে শিখিয়েছি যে চ্যুতিকোণের একটা নির্দিষ্ট মান আপতন কোণের দুটো মানের জন্য পাওয়া যায়, একটা হচ্ছে I1 এর জন্য, একটা হচ্ছে I2 এর জন্য, যেখানে I1টা হচ্ছে আপতন কোণ, I2টা হচ্ছে নির্গমন কোণ। ঠিক আছে, তো চ্যুতিকোণের কোনো একটা নির্দিষ্ট মান আপতন কোণের দুটো মানের জন্য পাওয়া যায়, কিন্তু ন্যূনতম চ্যুতি তখন হয় যখন I1 ইজ ইকুয়াল টু I2 হয়। এটাকে দেখো গ্রাফে আমি বুঝছি, তুমি দেখতে পাচ্ছ চ্যুতির কোনো নির্দিষ্ট মান, এটা তো চ্যুতির কোনো নির্দিষ্ট মান, সাপোজ করো এখানে চ্যুতিকোণের মানটা হচ্ছে ডেল্টা, আর এই মানটা ডেল্টার এই মানটা আপতন কোণের দুটো মানের জন্য পেয়েছি, এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে I2, এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে I2। আপতন কোণের দুটো মানের জন্য চ্যুতিকোণ পেয়েছি, একটা হচ্ছে I1 এর জন্য, একটা হচ্ছে I2 এর জন্য। তুমি I1 কোণও যদি বস্তুটাকে, তুমি যদি কোনো একটা রশ্মিকে I1 কোণে যদি আপতিত করো, তখনও দেখো চ্যুতিকোণ ডেল্টা হচ্ছে। যখন তুমি I2 কোণে আপতিত করবে, মানে প্রিজমের মধ্যে দিয়ে যখন তুমি I2 কোণে ফেলবে রশ্মিটাকে, তখনও দেখো চ্যুতিকোণ ডেল্টা হচ্ছে। কিন্তু ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে I1 ইজ ইকুয়াল টু I2 হয়, তখন চ্যুতিকোণটা কিন্তু মিনিমাম হয়, বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কিন্তু মিনিমাম হয়। এই জিনিসটা খেয়াল রাখবে। এখান থেকে তোমাকে এমসিকিউ দিয়ে দিতে পারে, এখান থেকে তোমাকে এমসিকিউ দিয়ে দিতে পারে। কিরকম এমসিকিউ? তোমাকে বলা হলো যে কোনো একটা প্রিজমের মধ্য দিয়ে আপতন কোণের মানটা আস্তে আস্তে বাড়াচ্ছি, তাহলে চ্যুতিকোণের কি পরিবর্তন হবে? তুমি তোমাকে বলে দেবে যে তোমাকে একটা প্রিজমের মধ্য দিয়ে একটা আলো ফেলা হলো, এরপর আপতন কোণের মানটা আস্তে আস্তে বাড়াচ্ছি, তাহলে চ্যুতিকোণের মানের কি পরিবর্তন তুমি লক্ষ্য করবে। তুমি দেখো আপতন কোণের মানটা যখন বাড়াচ্ছি, দেখো চ্যুতিকোণটা কমছে 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 কমতে কমতে মিনিমাম হলো, তারপরে একটা সময়ের পরে গিয়ে দেখো চ্যুতিকোণের মানটা দেখো আবার বাড়ছে। তাহলে প্রথমে কমবে তারপরে বাড়বে, প্রথমে কমবে তারপরে বাড়বে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খেয়াল রাখবে, এই এমসিকিউটা কিন্তু তোমাদের পরীক্ষাতে দেওয়া আছে। বুঝতে পারছো? তাহলে কি বললাম, আপতন কোণের মানটা যদি সময়ের সঙ্গে সঙ্গে বাড়াতে থাকি, তাহলে চ্যুতিকোণের মান প্রথমে কমবে তারপরে কিন্তু বাড়বে। এই জিনিসটা খেয়াল রাখবে। তোমাদেরকে আমি আরেকটা জিনিস এইমাত্র বললাম, সেটা হচ্ছে যে প্রিজম কনসেপ্টটা কি বলতো? প্রিজম কনসেপ্টটা হচ্ছে আলোক রশ্মির তো দুবার প্রতিসরণ হবে, কিন্তু প্রতিসরক তল দুটো এখানে কিন্তু একটা কোণ করে থাকবে। এরপর তোমাদের বইয়ে প্রিজম মানে কিন্তু এই ত্রিভুজ দিয়েই বোঝানো হয়। আমি তোমাকে কি বললাম, প্রিজম কিন্তু, প্রিজম কনসেপ্টটা কিন্তু কাঁচ ফলকের ক্ষেত্রেও হতে পারে। কি রকম দেখাচ্ছি দেখো।
প্রিজম তো ধরো এখানে দেখো, ধরো এটা কাঁচ ফলক। আমরা দেখলাম কাঁচ ফলকে এই তল আর এই তলে আলোক রশ্মির প্রতিসরণ হয়েছিল এবং এই তল দুটো একে অপরের সঙ্গে সমান্তরাল ছিল, তাই জন্য আলোক রশ্মির কোনো চ্যুতি হয়নি। যদি আমি আলোক রশ্মিটাকে এই দিক বরাবর ফেলতাম তাহলে কি হতো? সাপোজ করো এইদিকে ফেললাম, দিয়ে আলোক রশ্মিটা এইদিকে গেল, দিয়ে আলোক রশ্মিটা এইদিকে গেল, এখন তো চ্যুতি হতো, এখন তো চ্যুতি হতো। তাহলে এখানে কি প্রিজমের কনসেপ্ট লাগলো না? এখানে কি প্রিজমের কনসেপ্ট লাগলো না? তাহলে আমি কাঁচ ফলকের মধ্য দিয়েও প্রিজমের কনসেপ্ট লাগাতে পারি। প্রিজম মানে ত্রিভুজ নয়, একটা জিনিস খেয়াল রাখবে, প্রিজম মানে কিন্তু ত্রিভুজ নয়। প্রিজম মানে হচ্ছে একটা কনসেপ্ট, যে কনসেপ্টে আলোক রশ্মির দুবার প্রতিসরণ হয় এবং প্রতিসারক তল দুটো কিন্তু একে অপরের সঙ্গে একটা কোণ করে থাকে, আর ওই কোণটাকে প্রতিসারক কোণ বলা হয় বা অ্যাঙ্গেল অফ প্রিজম বলা হয়। আর এইখানে প্রতিসারক কোণ হচ্ছে এটা, ঠিক আছে? এবারে ধরো, সাপোজ করো এটা হচ্ছে একটা প্রিজম তো, যদি প্রিজমটাকে আমি এরকম করে যদি ভেঙে দিই, প্রিজমের মাথাটাকে যদি ভেঙে দিই, দিয়ে আলোক রশ্মিটাকে আমি যদি এই দিক বরাবর যদি ফেলি, তাহলে এখানে কি প্রিজমের কনসেপ্ট লাগবে না? এটা কি প্রিজম নয়? এটা, এটাও তো প্রিজম, এখানেও তো প্রিজমের কনসেপ্ট লাগবে, এখানেও প্রিজমের কনসেপ্ট লাগবে। এটা একটু বড় করে দেখালে তোমাকে ভালো হতো। দেখো, বা এখানেও দেখানো যেতে পারে। এখানেও প্রিজমের কনসেপ্ট লাগবে, সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ প্রিজম এটা হবে। তাহলে আমার একটা কথা বলার বক্তব্য, প্রিজম মানে কিন্তু ত্রিভুজ নয়। অনেকেই, আমিও মনে করতাম উচ্চ মাধ্যমিক পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পাস করেও মনে করতাম প্রিজম মানে কিন্তু ত্রিভুজ। প্রিজম মানে ত্রিভুজ নয়। প্রিজম মানে হচ্ছে একটা কনসেপ্ট যেখানে আলোক রশ্মির দুবার প্রতিসরণ হবে, কিন্তু প্রতিসারক তল দুটো একে অপরের সাথে কোণ করে থাকবে। চলো, আজকের মোটামুটি আমাদের থিওরি পড়ানো শেষ হয়ে গেছে, এবারে অঙ্কের পালা, অঙ্কে আসতে হবে। কি বলছে দেখো, এই প্রমাণটা এসেছিল, দেখাও যে একটি একবর্ণী আলোক রশ্মি সমবাহু ত্রিভুজের মধ্য দিয়ে সমবাহু প্রিজমের মধ্য দিয়ে প্রতিসমভাবে নির্গত হলে আলোক রশ্মির চ্যুতিকোণ হবে ন্যূনতম। পরীক্ষাতে আসা কোয়েশ্চেন, আর এই প্রমাণটাই তো করালাম, প্রতিসম মানে I1 = I2 হবে। এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোন সমবাহু প্রিজমে, আচ্ছা একটা কথা বলে দিই তোমাকে, এই যে এখানে একবর্ণী কথাটা আছে না, এখানে একবর্ণী কথাটা আছে না, একবর্ণী আলোক রশ্মি কথাটা আছে না, আমি একবর্ণীর উপর জোর দিইনি। আমি আগের দিনও প্রতিসরণ পড়িয়েছি, সেখানে কিন্তু আলোর বর্ণ নিয়ে কিন্তু কোনো কথা বলিনি। এখানেও দেখো একবর্ণী রয়েছে, আলোর বর্ণ নিয়ে কিন্তু কোনো কথা বলছি না। আবার স্নেলের সূত্রতেও ছিল, একটা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে এবং দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। তো এখানে কিন্তু একটা বর্ণকে মেনশন করা ছিল, একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে।
স্নেলের সূত্রটা কিন্তু একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তুমি যদি বর্ণটা যদি চেঞ্জ করে দাও তাহলে কিন্তু স্নেলের সূত্র সেখানে প্রযোজ্য হবে না। বর্ণ কথাটা বারবার ধরে কেন বলা হচ্ছে, এই আলোচনা কিন্তু যখন বিচ্ছুরণ পড়াবো তখন কিন্তু করা হবে। এখন বর্ণ নিয়ে আমি কিন্তু কোনো আলোচনা করিনি। বর্ণের কনসেপ্টটা আমি যখন বিচ্ছুরণ পড়ানো হবে তখন আমি আলোচনা করব, ঠিক আছে? এখন বর্ণটা আপাতত বাদ দাও। যখন বিচ্ছুরণ পড়াবো তখন কিন্তু বর্ণের কনসেপ্টটা বুঝে যাবে। চলো এবারে অঙ্ক কি বলছে দেখো। কোনো সমবাহু প্রিজমে, সমবাহু মানে প্রত্যেকটা বাহু কিন্তু সমান। প্রত্যেকটা বাহু কিন্তু সমান। সমবাহু প্রিজম মানে প্রত্যেকটা বাহু কিন্তু সমান হবে। এই সমবাহু প্রিজম, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে এইখানে প্রিজমের কোণ বা অ্যাঙ্গেল অফ প্রিজম, এখানে অ্যাঙ্গেল অফ প্রিজম A is equal to 60 ডিগ্রি হবে। বলছে প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি। চ্যুতিকোণ ডেল্টা ইজ ইকুয়াল টু কত হলো? 40 ডিগ্রি। প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সঙ্গে সমান্তরাল। প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথটা, এই যে রশ্মির গতিপথ, এই রশ্মির গতিপথটা হচ্ছে ভূমির সঙ্গে সমান্তরাল। ঠিক আছে? বলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত? আচ্ছা একটা কথা বলো, আমরা জানি ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। আমি এখানে এ এর মান জানি, ডেল্টার মান জানি, আমাকে I1 এর মান কত, আপতন কোণের মানটা জানতে চেয়েছো। আমাকে I1 এর মান জানতে চেয়েছো। তার মানে আলোক রশ্মিটা এই দিকে সাপোজ করে এসেছিল আর এই দিক দিয়ে সাপোজ করে গেছে। এই কেস দেখো, এটা কত? এটা কত? তো এটা আর এটা সমান্তরাল। এটা যদি 60 হয়, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ ছিল তো, ত্রিভুজ প্রিজমটা তো আমার সমবাহু প্রিজম ছিল, তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হবে। তাহলে এটাও আমার 60 হবে, তাহলে এটাও 60 হবে, এটাও 60 হবে, তাহলে এইটা হয়ে যাবে 30, এটাও হয়ে যাবে 30। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে R1 ইজ ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু 30। যেহেতু R1 R2 সমান, প্রতিসরণ কোণ দুটো সমান, তাহলে অবশ্যই I1 আর I2 ইকুয়াল হবে। কি বলছি বুঝতে পারছো? যেহেতু প্রতিসরণ কোণ দুটো সমান, তাহলে আপতন কোণ আর নির্গমন কোণের মান সমান হবে, অর্থাৎ I1 ইজ ইকুয়াল টু I2 হবে। I1 ইজ ইকুয়াল টু I2 হবে। আর এটাকে আমি, ঠিক আছে চলো, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 এর মানও লিখলাম I1 মাইনাস এ, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু হলো 2I1 মাইনাস এ। ডেল্টা কত বলেছে? 40 বলেছে। 2I1, এ বলেছে 60 ডিগ্রি। তাহলে I1 ইজ ইকুয়াল টু 100/2 ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। অ্যান্সার। সহজ কোয়েশ্চেন ছিল। চলো নেক্সট কি বলছে। একটি আলোক রশ্মি, তাহলে একটা জিনিস খেয়াল রাখবে, এই মানে এই যে জিনিসটা বলছি সেটা কিন্তু পরে কাজে আসবে। সমবাহু ত্রিভুজ যদি হয় বা সমবাহু প্রিজম যদি হয়, লিখে দিচ্ছি এটা, যদি
প্রিজমটা যদি ইকুইল্যাটারাল যদি হয়, ইকুইল্যাটারাল মানে সমবাহু, আর যদি I1 ইজ ইকুয়াল টু I2 যদি হয়, অর্থাৎ মিনিমাম ডেভিয়েশনের কেস যদি হয়, তাহলে খেয়াল রাখবে যে এই যে প্রতিশ্রুত রশ্মি সেটা ভূমির সঙ্গে কিন্তু সমান্তরাল হবে। এইখানে আমাকে কি বলে দিয়েছিল যে একটা সমবাহু প্রিজম বা যে প্রিজমটা নেওয়া হয়েছে সেটা সমবাহু প্রিজম বা ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ, আর প্রতিশ্রুত রশ্মি ভূমির সঙ্গে সমান্তরালে গেছে। আমি প্রমাণ করে দেখলাম যে I1 ইজ ইকুয়াল টু I2 হচ্ছে, I1 ইজ ইকুয়াল টু I2 হচ্ছে, এটা আমি প্রমাণ করে দেখলাম। I1 ইজ ইকুয়াল টু I2 হলে কি হচ্ছে, ন্যূনতম চ্যুতিকোণের শর্ত হচ্ছে। তাহলে আমার বলার বক্তব্য, আমার প্রিজমটা যদি সমবাহু ত্রিভুজ বিশিষ্ট যদি একটা প্রিজম হয়, আর যদি ন্যূনতম চ্যুতিকোণের শর্ত যদি লাগে, তাহলে প্রতিশ্রুত রশ্মি কিন্তু ভূমির সঙ্গে সমান্তরাল হবে। তাহলে রিফ্র্যাক্টেড রেটা যেটা হবে না, এই যে রিফ্র্যাক্টেড রে যেটা হবে, রিফ্র্যাক্টেড রে যেটা হবে সেটা কি হবে, ইজ মাস্ট বি প্যারালাল টু ইটস বেস। এটা খেয়াল থাকে না, যদি প্রিজমটা আমার ইকুইল্যাটারাল প্রিজম হয়, অর্থাৎ যদি সমবাহু বিশিষ্ট ত্রিভুজ যদি হয়, আর যদি ন্যূনতম চ্যুতিকোণের শর্তটা যদি মেনে চলে, মিনিমাম ডেভিয়েশনের কেসটা যদি হয়, তাহলে রিফ্র্যাক্টেড রে বা প্রতিশ্রিত রশ্মি সেটা অবশ্যই তার বেসের সঙ্গে বা ভূমির সঙ্গে কিন্তু সেটা সমান্তরাল হবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। চলো নেক্সট কি বলছে, একটি আলোকরশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। তাহলে এইখানে আমার অ্যাঙ্গেল অফ প্রিজম এ ইজ ইকুয়াল টু, এখানে আমার অ্যাঙ্গেল অফ প্রিজম এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি বলেছে, 60 ডিগ্রি কোণে আপতিত হলো, তাহলে I1 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি বলেছে। ঠিক আছে, নির্গমন রশ্মির মোট চ্যুতি 30 ডিগ্রি, ডেল্টা ইজ ইকুয়াল টু আমাকে 30 বলেছে। দেখাও যে নির্গত রশ্মিটি প্রিজমের তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত। দেখাও যে নির্গত রশ্মিটি প্রিজমের তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত হয়। তার মানে ব্যাপারটা কি হলো বলো তো, এই যে প্রিজম বলছে নির্গত রশ্মিটা দেখাতে হবে যে প্রিজমের তলের সঙ্গে লম্বভাবে বেরোচ্ছে, অর্থাৎ আমাকে দেখাতে হবে I2 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, আর I2 ইজ ইকুয়াল টু 0 হলে R2 ইজ ইকুয়াল টু 0 হবে। এটা আমাকে দেখাতে হবে, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি তোমাদেরকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট বলেছিলাম যেটা তোমাকে মনে রাখতে হবে। এই যে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 হয়, এটা খেয়াল রাখতে বলেছিলাম। অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু R1 প্লাস R2।
ছাড়ো, আমাকে চ্যুতিকোণের মান ডেল্টাটা বলে দিয়েছে না। আমরা জানি ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। ডেল্টার মানটা আমাকে 30 বলে দিয়েছে, I1 এর মানটা আমাকে 60 বলে দিয়েছে, I2 মানটা আমি জানি না, আর এর মানটা আমাকে 30 বলে দিয়েছে। তাহলে এইখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি I2 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। I2 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে অবশ্যই R2 ইজ ইকুয়াল টু ও আমার 0 হচ্ছে। I2 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে মানে অবশ্যই নির্গত রশ্মিটা প্রিজমের তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে বেরিয়ে গেছে। এটা তাহলে প্রমাণিত হয়ে গেল। আমাকে তো এটাই প্রমাণিত করতে বলেছিল, এটা তো প্রুভড হয়ে গেল। এবারে আমাকে কি চেয়েছে বলো তো? প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক নির্ণয় করতে বলেছে। দেখো এইখানে আলোক রশ্মিটা এখানে 60 ডিগ্রি কোণে এসে পড়েছিল, দিয়ে 30 ডিগ্রি কোণে প্রতিসৃত হয়েছে। তাহলে আমি যদি মিউ এর মান বের করতে চাই সিম্পল স্নেলস ল লাগাবো। আমি সিম্পল স্নেলস ল লাগাবো, তাহলে মিউ ইজ ইকুয়াল টু কি হবে? মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর হবে, বা তুমি 1 ইন্টু সাইন 60 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন 30 করতে পারো। মিউ এর মান বের করতে গেলে সিম্পল স্নেলস ল লাগাবে। তাহলে 1 ইন্টু সাইন 60, 1 ইন্টু সাইন 60 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন 30। সাইন 60 মানে হয় √3/2, মিউ সাইন 30 মানে হয় হাফ। তাহলে মিউ ইজ ইকুয়াল টু হয় হাফ, সরি মিউ ইজ ইকুয়াল টু হয় √3। বাস হয়ে গেল, গল্প শেষ। সহজ কোয়েশ্চেন ছিল, একটু ভাবনা চিন্তা করে করবে, দেখবে হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে? একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ভালো কথা। সমবাহু ত্রিভুজ মানেই অ্যাঙ্গেল এ, প্রতিসারক কোণ অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। প্রিজমের প্রধান ছেদ সমবাহু ত্রিভুজ মানে অবশ্যই অ্যাঙ্গেল অফ প্রিজম এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। খেয়াল রাখবে ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি, তাহলে I1 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে I2 ইজ ইকুয়াল টু বলেছে 45 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণ কত? আমাকে ডেল্টার মানটা চেয়েছে, ডেল্টা ইজ ইকুয়াল টু কত জানতে চেয়েছে। তুমি দেখো না I1 দেওয়া আছে, I2 দেওয়া আছে, এ দেওয়া আছে। আমরা জানি ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। I1 কত আছে? 30। I2 কত আছে? 45। এ কত আছে? 60। এটা কত হলো? 75। 75 থেকে 60 বাদ দিলে কত হয়? 15 হয়। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু কত হবে? 15 হবে। অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে? একটি সমবাহু প্রিজম, আবার সমবাহু প্রিজম, তাহলে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু কত হবে? 60 ডিগ্রি। মিউ ইজ ইকুয়াল টু 1.5, তাহলে মিউ ইজ ইকুয়াল টু 1.5 মানে এটাকে আমি 3/2 করলাম। মধ্য দিয়ে একটি আলোক রশ্মি এমন ভাবে নির্গত হয় যে আপতন কোণের মান নির্গমন কোণের সমান এবং কোণ দুটির প্রত্যেকটি চ্যুতি কোণের মানের 1/3 অংশ। তাহলে বলেছে আপতন কোণের মান নির্গমন কোণের সমান, আর এই প্রত্যেকটি কোণ চ্যুতি কোণের 3/4 অংশ মানে 3/4 ডেল্টা। তোমাকে এইটা বুঝলেই গল্প শেষ।
বলছে আপতন কোণের মান নির্গমন কোণের সঙ্গে সমান এবং প্রত্যেকটা কোণের মান চ্যুতি কোণের 3/4 অংশ। বাস, গল্প শেষ। চ্যুতি কোণ নির্ণয় করো, চ্যুতি কোণের মানটা নির্ণয় করতে হবে। আমি জানি ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। ডেল্টা রাখলাম, এটা 3/4 ডেল্টা, 3/4 ডেল্টা, সেটা 3/4 ডেল্টা প্লাস 3/4 ডেল্টা, আর এটা কত 60 ডিগ্রি। তাহলে এই ডেল্টা ইজ 3/4 কত, 3/2 হয়। তাহলে হাফ ডেল্টা 60। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। অ্যান্সার হয়ে গেল। সহজ কোশ্চেন কিন্তু, হ্যাঁ। চলো নেক্সট। আবার সমবাহু ত্রিভুজ, আবার সমবাহু প্রিজম। এটা আমি আর করাচ্ছি না, নিজে করবে। অনেকগুলো সমবাহু প্রিজম থেকে করিয়েছি, এবার তুমি নিজে করবে, আমি আর করাচ্ছি না। একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি, আবার সমবাহু ত্রিভুজ। চলো করাচ্ছি তবে এটা, চলো। একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 60 ডিগ্রি। এবং এর উপাদানের প্রতিসারাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু √2। উপাদানের প্রতিসারাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু √2। প্রিজমের কোন প্রতিসারক তলে একটি আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি। I1 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। রশ্মিটির চ্যুতি ও নির্গমন কোণ নির্ণয় করো। আমাকে নির্গমন কোণ I2 ইজ ইকুয়াল টু বের করতে হবে, আর চ্যুতি ডেল্টা ইজ ইকুয়াল টু বের করতে হবে। এইগুলি হচ্ছে আমার কাজ। এগুলি হচ্ছে আমার কাজ। দেখো, প্রিজম যদি ড্র করি, এটা হচ্ছে কত, 60 ডিগ্রি না 45 ডিগ্রি কোণ আপতিত হয়েছে। এটা আমি জানি না কত, আর মিউ বলে দিয়েছে। মিউ এর মানটা √2 বলে দিয়েছে। তাহলে এখানে স্নেলের সূত্র যদি লাগাই, তাহলে 1 ইন্টু সাইন 45, সাইন 45 এর মান হয় 1/√2 ইজ ইকুয়াল টু মিউ। মিউ মানে কত, √2 ইন্টু সাইন R1, এটাকে R1 ধরলাম। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি সাইন R1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, হাফ। আর সাইন কত সমান হাফ হয়, সাইন 30 ডিগ্রি সমান হাফ হয়। তাহলে আমি বুঝতে পারলাম R1 ইজ ইকুয়াল টু আমার 30 ডিগ্রি হবে। আবার আমি জানি R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু A হয়। তাহলে R2 ইজ ইকুয়াল টু A মাইনাস R1। এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র বলে আমি তোমাদেরকে করালাম। তাহলে A এর মান কত আছে, A এর মান আছে তোমার 60 ডিগ্রি, R1 এর মান আছে তোমার 30 ডিগ্রি, তাহলে R2 এর মানও কত হবে, 30 ডিগ্রি। এখন লক্ষ্য করে দেখো, R1 ইজ ইকুয়াল টু R2 যদি হয়, তাহলে অবশ্যই I1 ইজ ইকুয়াল টু I2 হবে। আর I1 এর মান 45, তাহলে I2 এর মানও 45 ডিগ্রি। একটা অ্যান্সার বেরিয়ে গেছে। এরপর চ্যুতিকোণ ডেল্টা ইজ ইকুয়াল টু, চ্যুতিকোণ ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। তাহলে এটা হচ্ছে 45 প্লাস 45, 45 প্লাস 45 মাইনাস A। এর মান কত আছে, 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 90 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি অ্যান্সার। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 30 ডিগ্রি অ্যান্সার। বোঝা গেছে, ক্লিয়ার? চলো এবারে হচ্ছে পাতলা প্রিজম কাকে বলে, চ্যুতিকোণের রাশিমালা। পাতলা প্রিজমটা তোমাদের সিলেবাসে অতটাও ইম্পর্টেন্ট নয়, কিন্তু করিয়ে দিচ্ছি।
পাতলা প্রিজম তাকেই বলবো যার অ্যাঙ্গেল অফ প্রিজম অ্যাঙ্গেল এ এটা 10 ডিগ্রি অপেক্ষা কম হয়। পাতলা প্রিজম তাকেই বলবো যার প্রতিসারক কোণটা 10 ডিগ্রি অপেক্ষা কম হয়। পাতলা প্রিজম তাকেই বলবো যার প্রতিসারক কোণটা 10 ডিগ্রি অপেক্ষা কম হয়। তাহলে এর মানটা, তাহলে অ্যাঙ্গেল এ এই মানটা কম হবে 10 ডিগ্রির থেকে। আবার অ্যাঙ্গেল এ মানেই তো হচ্ছে R1 প্লাস R2, R1 প্লাস R2 ও 10 ডিগ্রি অপেক্ষা কম হবে। তাহলে এইখান থেকে বুঝতে পারছি R1 ও 10 ডিগ্রি অপেক্ষা কম হবে আর R2 ও 10 ডিগ্রি অপেক্ষা কম হবে। তার মানে এক কথায় R1 R2 ভেরি স্মল। তার মানে R1 and R2 ভেরি স্মল। R1 R2 যদি বেশি যদি খুব ছোট হয় তাহলে এখান থেকে বলতে পারি আমি I1 and I2 is also very small। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এবারে একটা জিনিস খেয়াল রাখবে, সাইন থিটাকে আমি থিটা লিখতে পারি কখন কখন লিখতে পারি? যখন থিটা ভেরি স্মল হবে, যখন থিটা ভেরি স্মল হবে, খেয়াল থাকে যেন। এবারে মিউ ইজ ইকুয়াল টু কি হয়? সাইন আই বাই সাইন আর হবে। আর যেহেতু থিটা খুব ছোট তাহলে সাইন থিটাকে থিটা লিখতে পারি, এটাকে আমি আই লিখতে পারি, এটাকে আমি আর লিখতে পারি। তাহলে এইখান থেকে বুঝতে পারছি আই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর হবে, আই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর হবে। তাহলে এইখান থেকে লেখা যেতে পারে I1 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু R1, এইখান থেকে লেখা যেতে পারে I2 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু R2। তাহলে চ্যুতিকোণ ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। I1 কে লেখা যেতে পারে মিউ R1, I1 কে লেখা যেতে পারে মিউ R1, I2 কে লেখা যেতে পারে মিউ R2 মাইনাস এ। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু হবে মিউ কমন R1 প্লাস R2 মাইনাস এ। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু হবে মিউ এ মাইনাস এ। তাহলে এ যদি কমন নিই তাহলে মিউ মাইনাস 1 ইন্টু এ। এটা হচ্ছে পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা। বাস, গল্প শেষ। তাহলে আজকে আমরা ডাবল রিফ্র্যাকশন মেথডগুলো পড়লাম। যাবতীয় অঙ্ক যা যা ছিল মোটামুটি করিয়ে দিয়েছি। আমার মনে হয় না প্রতিসরণে অ্যাটলিস্ট এর বাইরে থেকে কিছু কোয়েশ্চেন আসবে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এইখানে এন্ড করছি। নেক্সট ভিডিওতে আলোর নেক্সট টপিক নিয়ে আলোচনা হবে। আজকের মতো বাই।